আমি সুলতানা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই আয়োজনে। এবং আমার সঙ্গে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে একটু বলতে চাই যে আপনারা জানেন যে ইরান নিয়ে খুবই সারা পৃথিবীর মানুষই এখন একটা একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে গতকাল রাতে আমেরিকা যে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রের উপর হামলা চালিয়েছে, এর ফলে সেখানকার পরিস্থিতি কি হয়েছে এবং কোনো তেজস্ক্রিয়তা হলো কিনা, কোনো হতাহতের ঘটনা ঘটলো কিনা, এগুলো যেমন মানুষ জানতে চাচ্ছে, এমনি ভাবে আমরা আবার দেখতে পাচ্ছি যে ইরান কিন্তু ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে। ফলে অনেকের কাছেই মনে হচ্ছে যে ইরান একটি অনেক বড় পরাশক্তি না হয়েও যেমন করে ফাইট ব্যাক করছে, এটি তারা কতদিন করতে পারবে, কতদিন তারা এভাবে টিকে থাকতে পারবে, তাদের পরিস্থিতিটি কি হচ্ছে। এক প্রকার একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। তারা কি বাস্তবসম্মতভাবে বাস্তবিক চিন্তা ভাবনা করে অগ্রসর হচ্ছে, নাকি তারা শুধুই আবেগের বশে একটা বড় শক্তির সঙ্গে নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য শুধু লড়াইটি অব্যাহত রেখেছে? এই প্রশ্নগুলোর জবাব খোঁজার চেষ্টা করব। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক সঞ্জয় দে। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, প্রথমে আপনার কাছে যদি জানতে চাই যে ইরান কি করছে, ইরান শক্তিমত্তার পরিচয় দিচ্ছে নাকি তারা তাদের অন্তর্গত সাহসের পরিচয় দিচ্ছে? আমি বলবো কম্বিনেশন অফ দ্য টু। আপনি যে দুটি বিষয় বললেন, কনভেনশনাল ওয়ারফেয়ারের পার্সপেক্টিভ থেকে দেখলে তাদের যে ক্যাপাবিলিটি আছে, সমর ক্ষমতা আছে, সেটি তারা প্রদর্শন করছেন। এবং একই সঙ্গে আপনার অন্তর্নিহিত যে মনোবল, তার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। এখানে মূল যে বিষয়টা সেটি হচ্ছে আপনার শাহনশাহ রেজা শাহ পাহলাভির যে শাসক, তার অবসানের ঘটনাটি ঘটেছিল একটি ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে। নতুন একটা প্যাকেজ, নতুন একটা ব্র্যান্ড, এবং এটির আইকনিক ক্যারেক্টার ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি। তিনি ফ্রান্সে নির্বাসনে ছিলেন, সেখান থেকে এসে হাজির হলেন এবং ইন্দ্রজালিক একটা পার্সোনালিটি হিসেবে নিজেকে এস্টাবলিশ করলেন। তার আঙ্গুলি হেলনে পুরো ইরান উঠত বসত। এইরকম একটি সময়ে আপনার আন্তর্জাতিক শক্তি নিচয়ের ইঙ্গিতে ইরানের উপর হামলে পড়ল, এবং এই সময় প্রায় 10 বছর এই যুদ্ধ চলল, সীমান্ত সংঘর্ষ। এবং তখন কিন্তু ইরানের আপনার যে শাহ রেজিমের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র, সেগুলো ছাড়া আর কিছু নেই। এবং তার স্পেয়ার পার্টস, যে ফ্যান্টম যে এরোপ্লেনগুলো, জঙ্গি বিমানগুলো, সেগুলোর মধ্যে স্পেয়ার ছিল না, ট্যাঙ্কে গোলা বারুদ ছিল না, অন্যান্য যে অস্ত্রগুলো ছিল স্মল আর্মস, সেগুলিরও আপনার অ্যামুনিশন সংকট ছিল। সবাইকে অবাক করে এই সময় ইরানকে সহায়তার জন্য এগিয়ে এসেছিল আজকের শত্রু ইসরায়েল। পুরো 10 বছর আপনার অস্ত্র, গোলা বারুদ, স্পেয়ার পার্টস তা আপনার সরবরাহ করেছিল ইসরায়েল একটা বার্টার অ্যারেঞ্জমেন্টে। একেবারে টাকা পয়সার লেনদেন তো আর চলে না এসব ক্ষেত্রে। ইরান ইসরায়েলের বাজার সয়লাভ করে দিয়েছিল পেস্তা বাদাম দিয়ে। ইন রিটার্ন অস্ত্র, গোলা বারুদ, লজিস্টিক্স তা পেয়েছে। এবং সে কারণে সাদ্দামের রেজিম এত আপনার পরাক্রমশালী হলেও শেষ অব্দি ইরানকে কাবু করতে পারেনি। এখন চিন্তা করেন, দেয়ার লাইক দ্য ফ্যালাসি, আজকে চরম শত্রুতে পরিণত হয়েছে ইসরায়েল এবং ইরান। ইসরায়েল নিজের মতো করে আপনার সিরিয়া বলুন, লিবিয়া বলুন, ইরাক বলুন, এদের নিউক্লিয়ার যে অ্যাম্বিশন, তার মাটির সাথে ধুলোয় মিশিয়ে দিয়েছিল এবং দেখলো যে এই কায়দায় ইরানকে পরাস্ত করা সম্ভব হলো। ব্যাটল হার্ডি নেশন, এবং তারপরে অয়েল রিচ কান্ট্রি, 3 নাম্বার স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড, এর
সীমান্ত আছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, পরে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে, এবং নতুন যে রাষ্ট্রগুলো বেরিয়ে এসছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক থেকে, তাদের সাথে। এবং এটা কাইন্ড অফ হিস্টোরিক্যালি একটা বাফার স্টেট বিটুইন আপনার ওসমানীয় খিলাফত অ্যান্ড ব্রিটিশ রাজ ইন সাউথ এশিয়া। আবার একইভাবে বাফার স্টেট হিসেবে ইমার্জ করে আফগানিস্তান, বিটুইন জারিস্ট রাশিয়া অ্যান্ড ব্রিটিশ ইন্ডিয়ান পজিশন। তো এইরকম একটি জায়গায় সবার কারণে, এবং ডিস্টিংক্টলি তারা কালচারালি ডিফারেন্ট দেন দ্য আরবস, তারা শিয়া ভ্যারিয়েন্ট অফ ইসলাম সেটি তারা গ্রহণ করেছে। শিয়াদের মধ্যে 6টা ফেরকা আছে, তার মধ্যে সবচেয়ে বড় ফেরকা হচ্ছে জাফরি, আর সবচেয়ে ছোট ফেরকা হচ্ছে ইমামি। এই উভয় এক্সট্রিমের আপনার উপস্থিতি তাদের মধ্যে আছে। আপনার এখানে আলাউই যে সেক্টটা আছে বা বেক্তাশি যে সেক্টগুলো আছে, সেগুলোরও আপনার অরিজিন কিন্তু মূলত এখানে। এবং বেক্তাশি সেক্ট এখান থেকে গিয়ে থিতু হয়েছে বলকানে, আপনার আলবেনিয়া, কসোভো, এইসব অঞ্চলে, ফেরোনে। আবার আপনার ইমামি সবচেয়ে ছোট্ট সেক্ট, কিন্তু কোয়াইট প্যাশনেট। আর আলাউইরা কিন্তু হয়েছে বেসিক্যালি সিরিয়াতে, যে রেজিমটা দীর্ঘদিন বাশার আসাদ যে রেজিম, সেটি ছিল বেসিক্যালি আলাউই। মেজরিটি পিপল কান্ট্রি তারা ছিল সুন্নি। এরকম একটা ভোলাটাইল রিজনে আপনার অবস্থান তাদের, সেই কারণে তারা তাদের যে ডিস্টিংক্ট কালচার সেটি 5000 বছরের পুরনো। জ্যারোস্ট্রিয়ানিজম তাদের এখানেই ডেভেলপ করেছিল, এবং সাইরাস বলতে পারেন এই অঞ্চলের সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি। আলেকজান্ডার দ্য গ্রেট টুক ইট আপ এজ এ চ্যালেঞ্জ, এবং ইরান তিনি জয় করেছিলেন, পরে আফগানিস্তান হয়ে উপনীত হয়েছিলেন বর্তমান পাকিস্তানে বা ভারতবর্ষের একটি অংশে। তো এখানে এর যে ন্যাশনাল আপনার যে প্রাইড, সেইটি দেখবার মতো। সেই জন্যই আপনার তাদের দৃষ্টিতে আমেরিকা নতুন একটি রাষ্ট্র, নতুন একটি নেশন। ইউরোপের অনেক দেশও তাদের মতো এত সুপ্রাচীন ঐতিহ্যের অধিকারী নয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাদের এই প্রাচীনত্বের প্রতি রেসপেক্ট আছে নেতানিয়াহু। তিনি নিজেই বলেছেন, আমরা 5000 পুরনো সভ্যতা, একই সঙ্গে আপনার ইরানও 5000 বছরের পুরনো সভ্যতা, কিন্তু আমাদের ঝগড়াটা হচ্ছে রেজিমের সঙ্গে, নট উইথ দ্য পিপল অফ ইরান। সেটি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেও দিয়েছেন, এবং তারপর সেই লক্ষ্যে মার্কিনদের সঙ্গে যৌথভাবে রেজিম চেঞ্জের একটা প্রক্রিয়া শুরু করেছেন। দুটি মিশন বা উদ্দেশ্য তাদের, একটি হচ্ছে আণবিক যে এনরিচমেন্ট প্রোগ্রাম ইরানে, তা সমূলে বিনষ্ট করে দেয়, আর দ্বিতীয় হচ্ছে রেজিম চেঞ্জ। এবং সেই লক্ষ্যেই তারা ইউনিল্যাটারালি অ্যাকশনে গেছেন, হামলে পড়েছেন, কথা নেই বার্তা নেই। আপনার 200 জঙ্গি বিমান পাঠিয়ে ইরানের যে অন দ্য সারফেস যে আপনার এনরিচমেন্ট প্ল্যান্ট গুলো আছে সেগুলো হামলে পড়েছেন। এবং তাদের যে নেটওয়ার্ক, গোয়েন্দা নেটওয়ার্ক আপনার মোসাদের, তারা অপারেশনাল ছিল অন দ্য গ্রাউন্ড এজ ওয়েল। এবং সেই কারণে তাদের পক্ষে সম্ভব হয়েছে এই সারপ্রাইজ অ্যাটাকটা এনশিওর করা। আর এর ফলে ইরানের যে চ্যালেঞ্জটা, তারা যে টেকনোলজিক্যালি অতটা শিয়ানে নয় ইসরায়েলের সঙ্গে, সেটি প্রকট হতে শুরু করে। আর ইসরায়েলিরাও চিন্তা করছে সুইফটলি যদি শেষ করে ফেলা যায় তাদের অবজেক্টিভ দ্য বেটার। সেই জন্যে তারা এক ধরনের এন্টাইস করে মার্কিন যুক্তরাষ্ট্রকেও কিন্তু এর মধ্যে যুক্ত করেছে। যদিও ট্রাম্প মহোদয় ঘোষণা দিয়েছিলেন তিনি 15 দিন সময় নেবেন, চিন্তা ভাবনা করবেন, তারপরে প্রয়োজনে হামলে পড়বেন, সেটা সারপ্রাইজিংলি 2 দিনের মাথায় তিনি সে কাজটি করে ফেললেন। এবং এখন অনেকেই ধারণা করছে যে আসিম মির, যিনি ফিল্ড মার্শাল, সেনাপ্রধান পাকিস্তানে, তাকে সম্প্রতি আপনার আমাদের ডোনাল্ড ট্রাম্প দেখা দিয়েছেন হোয়াইট হাউসে। এবং এই ঘটনাটি ঘটলো দীর্ঘদিন পরে। আপনার ফিল্ড মার্শাল আইয়ুব খান, তিনিও ফিল্ড মার্শাল ছিলেন, তার কন্যা
আওরঙ্গজেব, মিসেস আওরঙ্গজেবকে নিয়ে আপনার সফরে গিয়েছিলেন, রাষ্ট্রীয় সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং তাকে হিরোইক রিসেপশন প্রদান করা হয়েছিল। প্রতিনিধিত্ব করছেন তিনি ফ্রি ওয়ার্ল্ডের, এবং he is representing a nation which is on the marshes অথবা battle line, front line। স্যার এত কিছু মনে রাখেন কিভাবে? একদম এনসাইক্লোপিডিয়ার মতো। আমি আপনার কাছে ফিরছি, একটু সঞ্জয়ের কাছে আসতে চাই। সঞ্জয়, আজকে সারাদিনে যে ঘটনাগুলো ইরান ঘটালো, আমরা শুনেছি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। তাদের পার্লামেন্টে ভোটাভুটি পর্যন্ত তারা করেছে। আমেরিকা এত বড় হামলা চালালো, তারপরেও তারা অদম্যতার পরিচয় দিচ্ছে কিভাবে, এবং সারাদিনে তারা যে সমস্ত কার্যক্রম আজকে করলো, আপনি যদি একটু সংক্ষেপ করে আমার দর্শকদের জন্য বলতেন। ধন্যবাদ। আমি আসলে আপনাকে এর আগের দিন যেটা বলেছিলাম যে হচ্ছে যে সেই জায়গা থেকে যদি আমি বলি, আমি সেই 3 দিন আগে বোধহয় আপনার সঙ্গে কথা হলো যে আমার মনে হচ্ছিল যে হচ্ছে আমেরিকা অনেক হিসাব নিকাশ করবে, কিন্তু কথা হচ্ছে শেষ পর্যন্ত সেইটার সঙ্গে জড়াবে আর কি, সরাসরি যুদ্ধে অংশ নেবে। সেটা আমরা দেখতে পেলাম। আমরা হয়তো 2 সপ্তাহের যে এক হিসাব ছিল সেইটার জায়গায় আমরা 2 দিনের মধ্যেই দেখতে পেয়েছি ঘটনাটা। 2 দিনও যায়নি, তার মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। এবং আমি আজ এখন পর্যন্ত, কিছুক্ষণ আগ পর্যন্ত যেই ইরানের বিভিন্ন সাইট গুলো দেখছিলাম আর কি, প্রেস টিভি সহ অন্যান্য যে জায়গাগুলো, সেইখানে দেখলাম যে হচ্ছে যে যেটা আমি আসলে আগেও ধারণা করেছিলাম, আমার সেটাই এখন পর্যন্ত মনে হচ্ছে যে ঘটনা যখন এই B-52 থেকে যখন বোমা ফেলা হলো, তারপর পরবর্তী 1-2 ঘন্টার মধ্যে কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল ইরানের পক্ষ থেকে, যে তারা আমেরিকান মানে প্রতিটা আমেরিকানই হচ্ছে তাদের এখন আক্রমণের লক্ষ্য হবে, এরকম হুঁশিয়ারি গুলো আসছিল। কিন্তু আপনি দেখেন তারপরে কিন্তু প্রায় 24 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, আমরা কিন্তু ওই অর্থে আসলে ইরানের পদক্ষেপগুলো অন্তত মানে ইসরায়েলের বাইরে যে আমেরিকান ঘাঁটি বা অন্যান্য বিষয়গুলো, সেইগুলো কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আর কি। তো ফলে আমার কাছে মনে হয় যে হচ্ছে যে এটা আসলে, এবং পাল্টা হুমকিও এসছে আমেরিকার পক্ষ থেকে, ইভেন হচ্ছে ইউরোপের কিছু কিছু দেশের পক্ষ থেকেও এসছে, যে তারা বলছে যে ইরানের এখন উচিত আলোচনার টেবিলে ফিরে আসা এবং তাদের নিউক্লিয়ার কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করে দেয়া। এগুলো কিন্তু ফ্রান্সের পক্ষ থেকে এই কথাগুলো বলা হয়েছে, জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের যে বৈঠকটা হয়েছিল সেইখান থেকেও এক ধরনের আসলে ঠিক ওই অর্থে কঠোর, মানে আমেরিকার কঠোর নিন্দা আমরা পাইনি, বরং হচ্ছে এক ধরনের যাতে ইরান সমঝোতামূলক জায়গায় আসে সেই আলোচনাগুলোই আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে যে প্রচন্ড প্রতিশোধের কথা জানানো হচ্ছিল, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে দৃষ্টিগ্রাহ্যভাবে দেখতে পাচ্ছি না। ইভেন ইসরায়েলের বিরুদ্ধে যে হামলাগুলো গত কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি চলছিল, সেটা কিন্তু আমি আসলে দেখতে পাচ্ছি গত 24 ঘন্টার মাত্রাগতভাবে পরিমাণটা কমে আসছে, মানে ইরানের জায়গা থেকে আর কি। কিন্তু আজও কিন্তু আমি কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে যে ইসরায়েলের বিমান বাহিনী কিন্তু ওইখানে গিয়ে অনেকগুলো আমরা হামলার কথা পাচ্ছি আর কি। হরমুজ প্রণালীর কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু খুব টেকনিক্যাল একটা জায়গা দেখবেন। একবার বলা হচ্ছে যে তারা বন্ধ করে দেবে, একবার বলা হচ্ছে পার্লামেন্টে অনুমোদন হয়ে গেছে, কিন্তু অনুমোদন দেবে চূড়ান্ত হয়ে পার্লামেন্টে যখন অনুমোদন হলো তখন বললো, এখন বলা হচ্ছে যে পার্লামেন্ট অনুমোদন দিলেও এটার হচ্ছে চূড়ান্ত অনুমোদন দেবে হচ্ছে একটা নিরাপত্তা কাউন্সিল ওদের আছে, সেইটা থেকে আসবে। ফলে আবার এইরকম হুমকিও আসছে যে যদি এই ধরনের পদক্ষেপ, আমি একটু আগে দেখছিলাম, যদি চীনকে বলা হয়েছে, আমেরিকা বলেছে যে ইরানকে যেন তাদের এই বার্তা পৌঁছে দেয় যে যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, সেইটা হচ্ছে ইরানের জন্য আরো একটা ডিজাস্টারাস একটা ঘটনা হবে এবং তাকে হচ্ছে এটা মোকাবেলা করতে হবে। ফলে আমার কাছে যেটা মনে হয় যে হচ্ছে যে ইরানের যে সামর্থ্যের জায়গাগুলো, আমি অন্তত গত 1-1.5 সপ্তাহ ধরে আমি যেটা পর্যবেক্ষণ করছি, সেই সামর্থ্যের জায়গাটা আমি আসলে দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে তাদের সামর্থ্যটা আসলে ইসরায়েলে মানে সরাসরি অ্যাটাক করা, মানে ক্ষেপণাস্ত্র হামলা করা, এইসব জায়গাগুলোর মধ্যেই সীমাবদ্ধ। আপনি কিন্তু ইরানি বিমান বাহিনীর কোনো তৎপরতা আমি আসলে দেখি নাই, যেটা আসলে এই ধরনের একটা ইসে খুব জরুরি ছিল, সেটা কিন্তু আমরা দেখি নাই। ফলে আমার কাছে মনে হয় না যে যেইভাবে ইরানের প্রতিক্রিয়া মুখে বলা হচ্ছে
সেই ধরনের প্রতিক্রিয়া আমরা হয়তো মাঠে দেখতে পাবো, আমরা হয়তো হুমকি অনেক বেশি শুনতে পাবো। কিন্তু বাস্তবের জায়গা থেকে আমি আমেরিকান কোনো ঘাঁটিতে সরাসরি ইরান হামলা করেছে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আমি খুবই কম দেখি। যদি না ধরেন এটা একমাত্র তখনই করতে পারে যদি, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে রেজিমের পতন যদি একদম নির্ধারিত হয়ে যায় তখন সে যে কোনো কিছুই করতে পারে। এখানে এই কথাগুলো বলা হচ্ছে যে তারা হয়তো তেল ক্ষেত্রগুলো, যেটা আমরা বাগদাদে সাদ্দামের পতনের আগে আগে দেখেছিলাম যে বিভিন্ন তেল ক্ষেত্রগুলো তারা জ্বালিয়ে দিচ্ছিল আর কি, এই ধরনের ঘটনাগুলো আমরা অতীতে দেখেছি। তো সেই ধরনের ঘটনাগুলো হয়তো আমরা ইরানের ক্ষেত্রে দেখতে পাবো যদি তারা মানে ওই জায়গায় পৌঁছে যায় যে রেজিমের চূড়ান্ত পতন ঘটতে যাচ্ছে, তখন হয়তো এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে। কিন্তু এর আগে এক ধরনের নেগোসিয়েশন আপনি হয়তো খেয়াল করবেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু কিছুক্ষণ আগে মস্কো গেছেন এক ধরনের আলাপ আলোচনার জন্য। ফলে তারা এক ধরনের নেগোসিয়েশন টেবিলে ফেরার মুখী চেষ্টা আমি দেখতে পাচ্ছি অন্তত। ফলে ওইভাবে আসলে আমি মনে করি না যে হচ্ছে যে সামরিক জায়গা থেকে তারা হচ্ছে পাল্টা, স্যার এটা আরো ভালো বলতে পারবেন, উনি এই বিষয়গুলো অনেক ভালো জানেন আর কি। আমার কাছে অন্তত এটা মনে হয় যে আমরা হয়তো ইসরায়েলের বাইরে ইরানের সামরিক পদক্ষেপ আমরা হয়তো মানে বিশেষ কোনো ঘটনা না ঘটলে আসলে দেখতে পাওয়ার কথা না, আমার কাছে এখন পর্যন্ত যত মনে হয় আর। জি, কিন্তু অনেকেই তো মনে করছেন যে যদি হরমুজ প্রণালী বন্ধ করার অনুমতি ইরান সত্যি সত্যি দিয়ে থাকে, সামনে আরো বড় যুদ্ধের আশঙ্কা আছে। একজন এরকম একটি মন্তব্য প্রশ্ন করেছেন, আনিসুর রহমান, তিনি এই প্রশ্নটি কিন্তু করেছেন। আমার কাছে মনে হয় যে হরমুজ প্রণালী বন্ধ হবে বা বন্ধ করে দেওয়া হবে, কারণ ওইখানে কিন্তু ইরানের 20% তেল মানে তেলের রপ্তানি যেটা মানে ইন্টারন্যাশনাল, সেইটার ওই হরমুজ প্রণালী কিন্তু এইটার জন্য হচ্ছে যে ইরানেরও দরকার, যে তার তেল রপ্তানির জন্য দরকার। কাজে হরমুজ প্রণালী বন্ধ করলে কিন্তু তার ইকোনমিও হচ্ছে যে এক ধরনের বড় ধরনের ডিজাস্টারের মধ্যে পড়বে। কাজে এটা শুধু হচ্ছে যে পশ্চিমাদের সাহায্য করতে, বা পশ্চিমা তো সাহায্য হবে না, হবে আমাদের মতো দেশগুলোই বেসিক্যালি হবে। আমি দেখছিলাম যে গত 2 দিন ধরে হচ্ছে ভারতের মিডিয়া আমি দেখছিলাম যে ভারত হচ্ছে কিভাবে আফ্রিকান দেশগুলো থেকে বিকল্প পথে তেল আনবে সেই বিভিন্ন ধরনের আলাপ আলোচনা তাদের আমদানিকারকদের সঙ্গে করছে। বাংলাদেশে কিন্তু এই ধরনের কোনো ঘটনা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এগুলো করছে বলে আমি পত্রপত্রিকা পড়েছি। ফলে আপনি যদি তেল রপ্তানি বন্ধ করে দেন হরমুজ প্রণালী দিয়ে, মানে ওই রুটটা যদি বন্ধ করে দেন, সেটা কিন্তু ইরানের ইকোনমির জন্য হচ্ছে একটা বড় ধরনের আঘাত তৈরি করবে, এবং সেইটা হচ্ছে তার সামাল দেওয়ার পরিস্থিতি আছে কিনা। শুধু যদি তেলের জায়গাটাই ধরি, সেটা আমার কাছে এই মুহূর্তে এখন পর্যন্ত আমি নিশ্চিত না যে ইরান শেষ পর্যন্ত এটা করবে কিনা। আমি বলেছি যে এটা করতে পারে তখন যদি আমি মনে করতে পারি বা তারা মনে করতে পারে যে হচ্ছে যে তাদের আসলে রেজিম টিকে রাখার মতো জায়গায় তারা আর কোনোভাবে নাই, তখন হয়তো তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারে। কিন্তু এই মুহূর্তে 2-1 দিনের মধ্যে আমি এটা দেখতে পাচ্ছি না। জি, প্রফেসর নাজমুল হাসান কলি বলেন রেজিম চেঞ্জ কি হবে? আমরা দেখেছি যে নেতানিয়াহু খুব বারবার করে বলছিলেন যে সব মানে খামেনির পরিবর্তন হলেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। দেখুন, তারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দীর্ঘদিন ধরে লালন পালন প্রোটেকশনের যে ব্যবস্থাটি সেটি করেছেন রেজা শাহ পাহলভীর বংশধরতে, এবং ওয়েটিং ইন দ্য উইক। সোজা কথা বলতে গেলে একটা হয়তো আইদার কনস্টিটিউশনাল মনার্কি প্রবর্তনের চেষ্টা করবেন, অথবা তাদের পিতৃপুরুষদের যে অ্যাবসেন্ট মনার্কি ছিল সেই দিকে হয়তো নিয়ে যেতে পারেন। পরিস্থিতি বুঝে হয়তো তেমনটি করতে চাইবেন, প্রোভাইডেড দে ইফ দে উইল। এখন আপনার মুজাহিদিনে হাল্ক বা খালক বলে যে বিদ্রোহী গোষ্ঠীটা আছে সেটা কিন্তু একেবারে মরে যায়। তুদে পার্টি, যেটি লেফট উইং একটা আইডিওলজি পারসুয়েট করত, তাদেরও ফলোইং কিন্তু আছে। আর কিছুদিন আগেও আমরা দেখেছি নারীরা ব্যাপক আন্দোলন করে তুলেছিলেন। আপনার ওই যে চুল কেটে আপনার তারা ফেলে দিচ্ছিলেন, অর্থাৎ কাইন্ড অফ এ প্রটেস্ট। যেহেতু মাথার চুল ঢেকে রাখাটা বিধান ইসলাম চাদর দিয়ে, সে কারণে তারা এই প্রটেস্টটা দেখাচ্ছিলেন। তো এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু সিমারি, এই ভয়েস অফ ডিসেন্ট উইদিন দুটোই আছে। এখন আপনার এই যে পরিস্থিতিটা, সেইটির সুযোগ হয়তো নেয়ার চেষ্টা করতে পারে ইসরায়েলরা। আর এখানে
আপনার মার্কিনীদের সঙ্গে কিন্তু স্ট্র্যাটেজিক আন্ডারস্ট্যান্ডিং আছে আপনার পাকিস্তানের। এই সম্প্রতি যে বৈঠকটি হয়ে গেল, তার ফলে হয়তো দেখা যাবে সোমবার দিন আগামীকাল থেকে আমরা জানতে পারবো যে পাকিস্তান তার জল এবং অন্তরিক্ষ ব্যবহার করবার অনুমতি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। আপনার নূর খান এয়ারবেস যেটা রাওয়ালপিন্ডিতে, সেখান থেকে হয়তো দেখা যাচ্ছে যে বোমারু বিমানগুলো, যে বি-52 বোমারু বিমান ছুটে যাচ্ছে ইরানের দিকে। আমরা বি-52 বোমারু বিমানের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। আপনার সেই ভিয়েতনাম যুদ্ধের সময় টনকে টন বোমা ফেলা হয়েছিল আপনার ভিয়েতনামে, এবং সেই যুদ্ধ আমরা দেখেছি যে সম্পন্ন হয়েছে। এখন সেটির সমাপ্তি ঘটার পরে এতদিন পরে মার্কিনীরা সেই বিশাল এরোপ্লেনগুলো হাজির করবার চেষ্টা করছে। এখন ধরুন এই বাংকার ব্লাস্টার যে বোমা, সেটি ভারী ওজনের এবং আপনার প্রচুর আপনার ধ্বংসলীলা সম্পন্ন করতে সক্ষম। এইটা আপনার ইরানিদের কতটা পার্ট করবে, কতটা তাদের মনোবল ভেঙে দেবে, সেটি নিশ্চিত করে বলা মুশকিল। কারণ তারা অনেকটা ওই জাপানি কামাকাজি স্টাইলে গড়ে উঠেছে। মানে প্রয়োজনে হাজার লক্ষ প্রাণ তারা দিতে রাজি আছেন, শহীদ হতে রাজি আছেন, বা বেঁচে থাকলে গাজী হতে রাজি আছেন, কিন্তু কোনো অবস্থায় ওই যে শীত দেব ডাহি দেব আমামা, এরকম একটা অ্যাটিচিউড নিয়ে তারা কিন্তু লড়ে যাচ্ছেন এবং লড়ছেন। জি, সঞ্জয় দে, যদি এই মানে তাদের একটা প্রাইড আছে আমরা বুঝতে পারি, হ্যাঁ, কিন্তু ধরেন অত্যাধুনিক অস্ত্র সমরাস্ত্রের সামনে এই যে শহীদ হওয়া যুদ্ধে মানে মানে কি এটাকে কি মানে এটাকে কোনোভাবে খাটো করার সুযোগ নাই, কিন্তু মানে শুধুমাত্র এই প্রাইড দিয়ে কি যুদ্ধ জয় সম্ভব এত বড় শক্তির বিরুদ্ধে? না, এখানে স্যারের সঙ্গে স্যার যেটা একদম শুরুতে বলেছিলেন যে আমরা আসলে আলোচনাটা করছি যে এখান থেকে আমরা আসলে আমি গতদিনে বলেছিলাম যে আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে ইউনাইটেড ইরানের বিরুদ্ধে একটা আগ্রাসন হচ্ছে বা কিছু, কিন্তু ইরানের ভেতরকার ফ্র্যাকশন গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। স্যার যেটা বললেন যে দুদেহ পার্টি, আমি কয়েকদিন আগে, এই 2-4 দিন আগেই আমি দেখছিলাম যে ওইখানে কিন্তু একদলে একটা মুভমেন্ট তৈরি হচ্ছে, যারা বলছে হচ্ছে নো খামেনি নো ইসরায়েল আর কি। তারা হচ্ছে দুই পক্ষেরই বাইরে আর কি। এরকম একটা গোষ্ঠীও আছে যারা হচ্ছে যে একদম আলাদা একটা, মানে তার রেজিমের পতন চায়, আবার ইসরায়েল বা বাইরের কোনো শক্তি না আসুক সেটাও চায়, সেই রকম মুভমেন্টও আছে। আপনি আবার আরেকটা ব্যাপার খেয়াল করেন, যখন আমি এই যে রিসেন্ট যে বইটা অনুবাদ করলাম যে সাইকোলজি বিপ্লবের মনস্তত্ত্ব, যে বইটা, উনি লেখক একদম ইরানিয়ান বর্ন একজন গবেষক, আমেরিকান গবেষক, তিনি যেটা ইরানের ওই সময়ের অভিজ্ঞতা বা রেভলিউশনের অভিজ্ঞতা তুলে ধরেছেন আর কি, সাইকোলজিক্যাল দিকগুলো আর কি। সেইখানে কিন্তু তিনি একটা বলেছেন যে আমরা কিন্তু এটা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে যে খামেনি রেজিম কিন্তু হচ্ছে পার্সিয়ানদের প্রতিনিধিত্ব করে না আর কি। আলটিমেটলি পার্সিয়ান যে অরিজিনাল যে দৃষ্টিভঙ্গি বা লক্ষ্যগুলো, ইভেন ওনার ওই বইতেও আছে যে খামেনি রেজিম মানে ইসলাম বিপ্লবের পর যেটা হলো যে ইরানে হচ্ছে শাহনামা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু শাহনামা প্রাচীন যে পার্সিকদের যে ঐতিহ্যবাহী যে এইগুলো গ্রন্থ, সেইটাকে কিন্তু আসলে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা গোপনে পড়া হয় আর কি। এরকম মানে বলা হচ্ছে যে ওই নিষিদ্ধ করার ফলে ওইটা আসলে গোপন চর্চা আরো বেশি বেড়ে গেছে। ফলে পার্সিকদের সঙ্গে আসলে বর্তমান রেজিমের এক ধরনের ক্ল্যাশ কিন্তু আছে। আপনি যদি দুই সময়ের পতাকা দেখেন, আপনি রেজা মানে আমরা যদি হচ্ছে যে অভ্যুত্থানের মানে বিপ্লবের আগের যে পতাকা, সেখানে দেখবেন যে সিংহের প্রতীক ছিল, সূর্যের প্রতীক ছিল, সেটা কিন্তু আসলে একদমই পার্সিক যে মিথোলজি সেই জায়গা থেকে আনা দুইটা সিম্বল, সেই সিম্বল কিন্তু তুলে দেওয়া হয়েছে। ফলে আমরা যে হচ্ছে যে এখনকার ইরানকে পাই, সেই ইরান কিন্তু আসলে একটা ইউনাইটেড মানে পার্সিকদের যে ইনস্টিংক্ট বা হচ্ছে যে লক্ষ্য সেইটাকে পূরণ করে চলছে তা কিন্তু না, বরং অনেক অংশে এটা খর্ব করা হয়েছে। ফলে এইখানে আপনি যেটা বললেন যে হচ্ছে যে দল বেঁধে লোকজন আসলে শহীদ হতে চাইবে কিনা আর কি, বা হচ্ছে যে এই যে বিদেশি শক্তির বিরুদ্ধে দাঁড়াতে চাইবে কিনা, সেইটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আছে যে হচ্ছে যে এখানে একটা
খামেনি বিরোধী রেজিম হয়তো অন্য ধরনের অ্যাক্ট করতে পারে, যদিও আমরা এখন পর্যন্ত ওই অর্থে তেমন আপরাইজিংটা দেখি নাই। কিন্তু বলা হচ্ছে যে, আমি একটু শেষ করি, সেটা হচ্ছে যে আমি এই কিছুক্ষণ আগেই পড়েছি যে মানে একদম ইরানি পত্রিকা থেকেই যে খামেনি রেজিম চাচ্ছে যে এই যুদ্ধটাকে 2 বছর মানে 2 মাস থেকে 6 মাস পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, যেটা এই যে বাগদাদে মানে সাদ্দামের সময় যে হচ্ছে যে এই যে প্রলং করার যুদ্ধটাকে প্রলং করার মধ্য দিয়ে তিনি কিন্তু ক্ষমতাকে সংহত করার, অভ্যন্তরীণ যে শক্তিগুলোকে ধ্বংস করার সেই কাজটা তিনি করতে পেরেছিলেন। ফলে এবারও সেই পরিকল্পনায় তিনি যদি আগাতে পারেন, যে এটাকে যদি প্রলং করতে পারেন, এবং সেখানে ক্ষতি হতে পারে, অনেক ধরনের ক্ষতি হতে পারে, কিন্তু তিনি ক্ষমতা ছাড়লেন না, ক্ষমতা টিকিয়ে রাখলেন। এর মধ্যে দিয়ে কিন্তু তার হচ্ছে যে এক ধরনের ক্ষমতা সংহত করার পদ্ধতিও আমরা দেখতে পারি। ফলে এর মধ্য দিয়ে রেজিমকে আমরা হয়তো নতুন ফরম্যাটে নতুন ভাবে হয়তো শক্তিশালীও হতে দেখতে পারি সেখানে। আর আপনি যেটা বলেছেন যে হচ্ছে যে সমরাস্ট্রের বিরুদ্ধে লোকজন যুদ্ধ মানে ব্যক্তি অস্ত্র নিয়ে করতে পারবে কিনা, এইবারের যুদ্ধটাই কিন্তু এখনকার যুদ্ধটাই কিন্তু ডিফারেন্ট মডেলের। এটা আপনি ইউক্রেনের ক্ষেত্রেও দেখেন, এখানেও দেখেন, সব জায়গায় কিন্তু আসলে প্রযুক্তিগত যুদ্ধটা হচ্ছে। আপনি কিন্তু লোকক্ষয় খুব কম দেখবেন, এটা ইভেন আপনি ইউক্রেনের ক্ষেত্রেও দেখবেন যে যেই পরিমাণ ভয়াবহ বিধ্বংসী রাশিয়ান মিসাইল গুলো আক্রমণ করছে সেই তুলনায় কিন্তু মানুষের মৃত্যুর পরিমাণ কিন্তু কম। এইখানে ইরানেও হিসাব ইউক্রেনে বলা হচ্ছে লক্ষাধিকের মতো মানুষ মারা গেছে। সেটা হচ্ছে যে যেটা হচ্ছে একদম ফ্রন্ট টু ফ্রন্ট যুদ্ধ হচ্ছে, সেনাবাহিনীর মধ্যে যে যুদ্ধ হচ্ছে। আমি বললাম যে হচ্ছে যে বিভিন্ন অবস্থান লক্ষ্য করে যেই সব মিসাইল ছোড়া হচ্ছে বা যেইগুলো সেই জায়গায় কিন্তু লোকক্ষয় কম আর কি। হ্যাঁ, বা আর এই ইরান ইসরায়েলে কিন্তু ফিল্ড লেভেলের যুদ্ধ সম্ভাবনা খুব কম, কারণ হচ্ছে মানে অবস্থানগত দূরত্বের কারণে আসলে পাশাপাশি না, তারা এক দেশ থেকে আরেক দেশে ডিপ্লয় করাও কঠিন। মানে ওই গ্রাউন্ড যুদ্ধটা এখানে তো হবে না আর কি, আমার যেটা মনে হয় আর কি। ফলে এই যুদ্ধে আপনি ইরানে এখন পর্যন্ত আমি সরকারি হিসাবেও দেখলাম যে 600-র মতো লোক মারা গেছে, ইসরায়েলে 30 জনের মতো। এত বিধ্বংসী অস্ত্র, তাতে মৃত্যুর সংখ্যা হচ্ছে কিন্তু এই পরিমাণ আর কি। মানে খুব একটা যে মানে ব্যাপক হওয়ার কথা সেটা না কিন্তু। জি জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি শেষ করব। তবে মানে যে অবস্থা দেখছি, ধরেন এখন আমেরিকা কি করবে? তাদের এই তিনটি যে পারমাণবিক কেন্দ্রের উপরে যেই বোমা আর বিমান দিয়ে বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হলো, এর পরেও তো ইরান থামেনি। তাহলে এর পরবর্তীতে আমেরিকা কি করতে পারে? আমরা জানি ট্রাম্প এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু আলটিমেটলি কি তাদের সামনে কি পথ আছে? দেখুন, একটি হচ্ছে আপনার যে অকুপাইড সিরিয়া, অকুপাইড ইরাক, এনিওয়ে তারা তো পরাজিত হয়েছে। তো সেই টেরিটরি গুলো কাজে লাগিয়ে ইসরায়েল থেকে আপনার হামলা চালিয়ে যাওয়া, দক্ষিণে আপনার হরমুজ প্রণালীর যে বন্ধ করে দেওয়ার হুমকি, সেটিকে জাস্টিফিকেশন হিসেবে ব্যবহার করে মার্কিন রণতরীগুলো এই সিজ ভেঙে ফেলার সক্ষমতা রাখে। আর এর পাশাপাশি তাদের যে বেজ আছে গালফ এলাকায়, সেইগুলো থেকে তারা হামলে করতে পারে। আবার তারা এই যে বিভিন্ন বোমারু বিমান দিয়ে বোমা ফেলেই ক্ষান্ত হয়নি, তারা টমাহক যে ক্রুজ মিসাইল সেগুলো কিন্তু ব্যবহার করছে। এবং মজা হচ্ছে, টমাহকটা কিন্তু রেড ইন্ডিয়ানদের ট্র্যাডিশন থেকে এসছে। তারা যখন চিন্তা করতো যুদ্ধ করবে, তখন মাটি খুঁড়ে বের করতো কোথায় এই টমাহক সিম্বলিক অস্ত্রটি লুকায়িত আছে। এটা খুঁজে পেলে যুদ্ধ হতো, নাহলে হতো না। তো সেই বিষয়টা আপনার মনে রেখে মার্কিনরা এই নামটি দিয়েছে। এবং তারা বিধ্বংসী অস্ত্রগুলো যেগুলো তৈরি করেছে, তার মধ্যে টমাহক মিসাইল অন্যতম। এবং হয়তো দেখা যাবে কালকে থেকে ফিল্ড মার্শাল আসিম তিনি হয়তো অনুমতি দিয়ে দিলেন, এবং পাকিস্তান থেকেও তখন হয়তো সমানে প্রকাশ্যে আপনার মার্কিন এই বিমান ও মিসাইল গুলো আশ্রয় পড়তে পারে। অর্থাৎ 3 দিক থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মানে কি, মানে ইরানের সঙ্গে যুক্ত হবে পাকিস্তান? সঞ্জয় দে স্যার কি বললেন? পাকিস্তান যুক্ত হবে? জি,
আনমিউট করতে হবে আপনার, আমি শুনতে পাই না। স্যার যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমেরিকার সঙ্গে মানে পাকিস্তানের যুক্ত হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ হচ্ছে যে আমরা ইতিমধ্যে আসিফ মুনিরের সঙ্গে সেনাপ্রধানের সঙ্গে আমেরিকা একটা বৈঠক দেখেছি। আমরা বিভিন্ন ধরনের আলোচনা দেখতে পেয়েছি যে পাকিস্তান তাদের বেস গুলো আমেরিকানদের জন্য খুলে দিতে রাজি হয়েছে। ফলে ওই দিক থেকে এক ধরনের স্যার আশঙ্কা করছেন যে ওই দিক থেকে হয়তো একটা আক্রমণের ঘটনা ঘটতে পারে আর কি। এটা মানে আমি যতদূর বুঝেছি স্যার ওইটা বলতে চেয়েছেন। সেটা কি পাকিস্তান করবে? পাকিস্তান সবই করতে পারে। পাকিস্তান মানে পাকিস্তানের আপনার অতীতেও দেখেছি আসলে পাকিস্তানের যে কোনো মুহূর্তে যে কোনো দিকে চলে যাওয়ার প্রবণতা, এটা শুধু নতুন নয়। এবং এইটা 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 শুধু যে সামরিক সংক্রান্ত ইস্যুতেই আলোচনা হয়েছে সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান সরকারের সঙ্গে নয়, পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকে নিয়ে এই নেগোসিয়েশনটা বা আলোচনাটা হয়েছে, এবং এটা বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু এসেছে আর কি, যে পাকিস্তানের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশন হয়েছে আর কি। তো সেই জায়গা থেকে আমরা এটা দেখতে পারি। আর আমি এর সঙ্গে একটু শুধু যোগ করবো, সেটা হলো যে আমি ইরানের মানে যে আগের কথাটা বলেছিলাম, এইখানে কিন্তু যদি রেজিম চেঞ্জ হয় সেই রেজিমটা কিন্তু হচ্ছে জনগণ ব্যাপক মানে গ্রাউন্ড ফোর্স হচ্ছে যুদ্ধ করে কেউ পরাজিত হচ্ছে কেউ বিজয়ী হচ্ছে, বিষয়টা এরকম ঘটবে না। এখানে হচ্ছে পাওয়ার বেস গুলোকে কেন্দ্র করে হামলা হচ্ছে। পাওয়ার বেস মানে হচ্ছে যে একবার ক্ষমতা কাঠামো যেটাকে আমরা বলি যে হচ্ছে যে এইখানে খামেনির যে রেজিম রিলেটেড যে লোকজন আর কি, তাদেরকে এক ধরনের ধ্বংস করার প্রবণতা আমি দেখতে পাই, এবং সেইটা যদি হয় তাহলে তাদের পাওয়ার স্ট্রাকচারটা ভেঙে পড়া বা ধসে পড়ার সম্ভাবনা আছে, এবং তখন অন্য একটা গভর্নমেন্টের উপস্থিতি আমরা হয়তো দেখতে পারি আর কি। জি জি, আমি শেষ করবো। নাজমুল হাসান কলিমুল্লাহ, আমরা যুদ্ধের শেষ পরিণতিটা কেমন আশা করছি? মানে খুব দ্রুত কি এর সমাধান হবে? দেখুন, এটা লং ড্রন একটা প্রসেস। আপনার সুইফট এন্ডিং হয়তোবা সম্ভবপর হবে না, এই কারণে নেচার অফ দ্য রেজিম ইজ ডিফারেন্ট। এটা ওই সাদ্দাম রেজিমের মতো নয়, টপ হেভি। এটা একটা বেস লাইন আছে, একটা তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃতি আছে এবং ইডিওলজিক্যাল বেসিস আছে। ফলে ইট উইল বি টাফ টু গো ফর এ সুইফট কলাপস, সেটি বলা যায়। তবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঐকমত্য আছে বিষয়টা নিয়ে, এবং তারা যে এইপ্যাক জুইশ লবি তাদেরও তারা পাশে পাবে। তো ফলে সব মিলিয়ে আপনার ওই বিষয়টা সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা ইসরায়েলের, যে ইটস এ মিনি ইউনাইটেড নেশন। পৃথিবীর সকল ভাষার সকল দেশের নাগরিকেরা আপনার ইসরায়েল পাসপোর্ট নিয়েছে, কম বেশি ছোট ছোট গোষ্ঠীগুলো আছে। তো ফলে প্রতিটা দেশে তাদের আপনার যোগাযোগ আছে এবং নেটওয়ার্ক আছে। তো সেই বিষয়টা ইগনোরেবল নয়। বুঝতে পারছি। শেষ পর্যন্ত যেদিকে যাক না কেন, আমরা তো চাই যে খুব দ্রুত যুদ্ধের অবসান হোক, শান্তি ফিরে আসুক, আর একটি শান্তি ফিরে আসে স্থায়ীভাবে, আর কোনো বোমা হামলা না হোক, সেরকমটি চাই আমরা। কারণ তাদের ইরানের যে পরিমাণ পারমাণবিক মানে মজুদ আছে, সেটি যদি বিধ্বংস হয় পৃথিবী আর থাকবে না। আবার ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে। সো সবকিছু মিলিয়ে পৃথিবী তো ধ্বংসের মুখে। তো এই পরিস্থিতির দিকে না যাক কেউই হয়তো সেটি চায় না। এর একটা বাইরের জায়গা হচ্ছে অর্থনৈতিক যে চাপ, মানে অন্তত আমাদের দেশের জন্য, আমাদের দেশে আমরা কিন্তু অলরেডি এটা সাফার করা শুরু করেছি আর কি। তেলের দাম বাড়তে শুরু করেছে। ফলে এটা শুধু সামরিক জায়গা থেকে না, একটা অর্থনৈতিক বড় ধরনের ইম্প্যাক্ট আছে সারা বিশ্বের জন্য। সেই জন্যই আসলে এই ধরনের যুদ্ধগুলো যত কম হয় এবং যত তাড়াতাড়ি শেষ হয় সবার জন্য। আচ্ছা, আমি শেষ করার আগে একটা বিষয় আমি একটু ভুলে গেছি। আমাদের বাংলাদেশি প্রায় 2000 ইরানে রয়েছেন, তাদের অবস্থা কি? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু কি করছে, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ? দেখুন, এটা সর্বশেষ যেটা জানা গেছে, আমাদের মাননীয় রাষ্ট্রদূত তেহরানে যেখানে বসবাস করেন তার বাসভবন আক্রান্ত হয়েছে ইসরায়েলি হামলায়। এখন তিনি যেটা বলবার চেষ্টা করছেন সেটি হচ্ছে এইরকম, যে তিনি যেই এলাকায় বসবাস করেন সেটা নেভেল বেইজের কাছে, এবং টার্গেট হয়তো নেভেল বেইজ ছিল এবং আশেপাশে যতগুলো বাড়িঘর আছে ইসরায়েলি হামলায়
তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অক্ষত আছেন, এটিও তিনি জানান দিয়েছেন। এখন সেসব দিক কি দাঁড়ায় সেটাই দেখবার বিষয়। জি, সঞ্জয় দে, আপনার কোনো ধারণা আছে যে আমাদের বাংলাদেশে তেহরানে, শুধু তেহরানেই অবস্থান করছে প্রায় 400 বাংলাদেশি, আর পুরো ইরান জুড়ে প্রায় 2000 বাংলাদেশের মতো রয়েছে? আমি 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 যেসব মিডিয়া মানে বাংলাদেশের মিডিয়ার যে খবরগুলো দেখেছি তাতে আমি মানে হতাশার খবরগুলোই দেখেছি, যে এ ধরনের কোনো উদ্যোগ আমি অন্তত সরকারিভাবে নেওয়া হয়েছে বলে অন্তত আমার কাছে এখন পর্যন্ত জানা নেই। আমি বিভিন্ন দেশের তৎপরতা দেখেছি যারা হচ্ছে যে পার্শ্ববর্তী তৃতীয় দেশে নিয়ে গিয়ে তাদেরকে সেখান থেকে দেশে ফেরানোর, ইভেন ইন্ডিয়াতেও আমি দেখলাম যে হচ্ছে যে একটা বড় সংখ্যক 600 মতো লোককে নিয়ে আসা হয়েছে অপারেশন মানে সিন্দুর বা এই টাইপের কিছু একটা নাম, সিন্ধু তারা নাম দিয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমি অন্তত মিডিয়ায় বা অন্য কোথাও যতগুলো জায়গায় আমি দেখেছি আমার চোখে পড়েনি আর কি। বুঝতে পেরেছি। যাই হোক, বাংলাদেশটা যেখানে আছে শুধু বাংলাদেশিরা নয়, সবাই যেন নিরাপদে থাকে সেই প্রত্যাশা রেখে রাখছি। নাজমুল হাসান কলিমুল্লাহ এবং সঞ্জয় দে, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদের জন্য শুভরাত্রি, ভালো থাকুন। জি, ধন্যবাদ। দর্শক, জি, শুভরাত্রি। আমি 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 জি, আমি আপনাদেরকে বিদায় দিতে না করছে আমার সিস্টেম, বলছে আপনারা আরো থাকুন। সঞ্জয় দে এবং নাজমুল হাসান কলিমুল্লাহকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে। এবং দর্শক, আপনারা যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা তো থাকছি, সেই সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতি এবং ভীতির সৃষ্টি হয়েছে, সেই ভীতি থেকে আমরা আসলে রক্ষাই চাই। ইরানের উপর আমেরিকা হামলা চালিয়েছে, আমেরিকা যারা বসবাস করছি আমরা যে খুব বেশি একটা নিরাপদ বোধ করছি তা নয়। আজকে অনেকেই আমাকে ফোনও করেছেন যে আমাদের উপর আবার হামলা চালাবে কিনা। হয়তো ইরান সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি করবে না, বা এত দূরে তাদের সামর্থ্য হয়তো নাই, কিন্তু মানে অনেক রকম কথা বাইরে আসার কারণে একটা ভীতির পরিবেশ বিশ্বজুড়েই সৃষ্টি হয়েছে। এবং সেই ভীতি থেকে মুক্তি এই বড় দেশগুলি আমাদেরকে দিতে পারে। তাদের শুভ বুদ্ধির উদয় হোক সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।